আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। হাইকোর্টে 25 অতিরিক্ত বিচারপতি নিয়োগ, কাল শপথ। পুলিশ প্রশাসন ও বিচার বিভাগে ব্যাপক রদবদল, 230 বিচারক, 52 পুলিশ কর্মকর্তা ও 6 ডিসি বদলি। দেশের পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত। কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলনে প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের 7 দফা প্রস্তাব। লুট হওয়া অস্ত্র উদ্ধারে 50,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু এবং উৎসব মুখর নির্বাচনের আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে খণ্ডিত বক্তব্য প্রচার করার দাবি বিএনপি নেতা ফজলুর রহমানের। মব সন্ত্রাস চালানোর অভিযোগ। বিমানের টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতি বছর 1000 কোটি টাকা পাচারের অভিযোগ উপদেষ্টা শেখ বশির উদ্দিনের। দাম কমাতে কঠোর অবস্থানে সরকার, অবৈধ এজেন্সির বিরুদ্ধে অভিযান। এবং কাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। রাকসু নির্বাচনে চলছে মনোনয়নপত্র বিতরণ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে 25 জনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে এই নিয়োগ দেওয়া হয়। শপথ নেওয়ার দিন থেকে অনধিক 2 বছরের জন্য হাইকোর্ট বিভাগে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা সহ 19 জেলায় জেলা আদালতের 230 বিচারককে বদলি করেছে সরকার। এর মধ্যে রয়েছেন 41 জন জেলা ও দায়রা জজ, 53 জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, 40 জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং 96 জন সিনিয়র সহকারী ও সহকারী জজ। বদলি হওয়া জেলা ও দায়রা জজদের আগামী 28 আগস্টের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোনা ও খুলনায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্যদিকে বরগুনা, বাগেরহাট, নরসিংদী, নারায়ণগঞ্জ, মেহেরপুর, নড়াইল ও নাটোরে নতুন পুলিশ সুপার বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি আরও 45 জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। দেশের পরিস্থিতি এখন স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে একথা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের 1 বছর পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে। নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, এটি শুধু বাংলাদেশের একার নয়, পুরো বিশ্বের দায় রয়েছে। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে করণীয় নিয়ে অংশীজনদের সাথে সংলাপের আয়োজন করেছে সরকার। এতে 40টি দেশের প্রতিনিধিদের পাশাপাশি দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিও অংশ নিয়েছেন। দ্বিতীয় দিনে মূল বক্তব্যের শুরুতেই দেশের রাজনীতি ও আগামী নির্বাচন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। আবারও জানান, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। For another transition in our political history. We have announced the time for election, and the country has come to be stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. Interim government will be replaced by an elected government. ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের নয়, এটি আন্তর্জাতিক সংকট। এই সমস্যার পূর্ণাঙ্গ ও স্থায়ী সমাধানে সকলকে এগিয়ে আসতে হবে। It is not only the responsibility of Bangladesh, but also of the international community to share the burden of the Rohingya crisis, to reflect on the possible solutions and to play an active role in implementing them. এ সময় রোহিঙ্গা সমস্যার সমাধানে 7 দফা কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রফেসর ইউনূস। Sustainable return to their homes in Rakhine as soon as possible. The time is for action right now. Undiminished contribution of donors and humanitarian partners is essential to ensure continuity of life-saving programs.
We urge upon the Myanmar authorities as well as the Arakan army to ensure safety, security and livelihood of the Rohingyas, ensure justice and accountability, and put an end to the genocide and crimes against humanity. রোহিঙ্গারা বাংলাদেশের অর্থনৈতিক, প্রাকৃতিক সহ নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমারকে অবশ্যই এর সমাধান করতে হবে। Rohingya crisis emanated from Myanmar. ইয়াসিন রানা, এটিএন বাংলা। The solution also lies in Myanmar. গণঅভ্যুত্থানে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে 50,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয় ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আশাবাদ জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন যে অসহিষ্ণুতা দেখা যাচ্ছে, নির্বাচনের আগে তা থাকবে না। তিনি জানান, সব দলের অংশগ্রহণে একটি ভালো নির্বাচন করার উদ্যোগ নিচ্ছে সরকার। এদিকে রাস্তা বন্ধ করে চলাচলের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে গাজীপুরের পুলিশ কমিশনারকে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। প্রধান নির্বাচন কমিশনারের সামনে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা আলোচনার সৃষ্টি করেছে। সীমানা নির্ধারণের আলোচনাতেই যখন তারা মারামারিতে জড়িয়েছেন, তখন নির্বাচনের সময় পরিস্থিতি কেমন হতে পারে তা নিয়ে কিছুটা আশঙ্কার সৃষ্টি হয়েছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা আশা করছেন, ভোটের আগে রাজনৈতিক দলগুলো সহিষ্ণু আচরণ করবে আর সরকার একটি ভালো নির্বাচন উপহার দেবে। নির্বাচনটা সুস্থ নির্ভর করে হলো জনগণ এবং পলিটিক্যাল পার্টির উপরে। এর হলো মেইন জনগণ। আমি সবসময় বলি, জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে, পলিটিক্যাল পার্টিগুলো যখন নির্বাচনমুখী হয়ে যাবে, সেই সময় এই ধরনের সমস্যাগুলি অনেক কমে যাবে। এদিকে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিটি পিস্তল উদ্ধারে দেয়া হবে 50,000 টাকা, চায়না রাইফেলে 1 লাখ টাকা, এসএমজি 1.5 লাখ টাকা, এলএমজি 5 লাখ টাকা ও প্রতিটি গুলি উদ্ধারে দেয়া হবে 500 টাকা করে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তার নামেও চাঁদাবাজি করছে একটি চক্র, তাদের ধরিয়ে দিলেও মিলবে পুরস্কার। যত উদ্ধারে অত টাকা যাবে। যদি আপনি দুইটা অস্ত্র হাতিয়ার ধরেন, একটা এলএমজি উঠে দিলে তো একবারই 5 লাখ টাকা পেয়ে যাবে। ইন্টারপোলের মাধ্যমে আমরা আনা। আর আরেকটা জিনিস জানেন যে বিজিবি বিএসএফ সাথেও কিন্তু একটা থাকে, যারা ওই দেশি, যেমন ধরো আমাদের অনেক সময় যারা স্পেশালি জেলে, এরা ধরা পড়লে এবং কিন্তু প্রপার চ্যানেলে পাঠানো একটা নিয়ম থাকে। এটার ক্ষেত্রেও আমরা ওইভাবে আসামিকে ধরে আনার ব্যবস্থা করা হবে। নিয়োগ বাণিজ্য যেন বন্ধ হয়, এই জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নিছি। এই চেয়ারে বসার পরে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে। এরকম আমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনও যদি কোথাও গিয়া কোনো রকমের চাঁদাবাজি বা ইসের সাথে জড়িত হয়, আপনারা কাইন্ডলি আমাদের জানাবেন। উপদেষ্টা জানান, রাস্তা বন্ধ করে চলাচলের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে গাজীপুরের পুলিশ কমিশনারকে। ওই পুরস্কার, এই পুরস্কারের মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আপনারাও কিন্তু জুলাই গণ অভ্যুত্থান নিয়ে তার বক্তব্যকে খণ্ডিত করে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এমন অভিযোগ করেন বিএনপির এই নেতা। এদিকে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ফজলুর রহমানের বিচারের দাবিতে তারা সেগুনবাগিচার বাসার সামনে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা। মনির হোসেন তপুর রিপোর্ট। তারা 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমানের সম্প্রতি একটি গণমাধ্যমের অনলাইনে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দেয়া বক্তব্যকে কেন্দ্র করে ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজাকারের বাচ্চা। তারা টাকা পয়সার মাধ্যমে তরুণ সমাজের একটা অংশকে তারা যে কোনোভাবে কনভিন্স করে। বিভিন্ন মহল থেকে জানানো হয় তীব্র প্রতিবাদ। বিতর্কিত এই বক্তব্যের প্রতিবাদে সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ করে একদল ছাত্র জনতা। হাসিনার আমলে রাজাকারের নাতি বলার কারণে যে হাসিনাকে আমরা বাংলাদেশ থেকে উচ্ছেদ করে দিয়েছি, সেখানে এই ফজুকে সে ফ্যাসিস্টকে পুনর্বাসনের চেষ্টা করছে, তার কথার বহিঃপ্রকাশ। আমাদেরকে
মানে প্রশ্ন প্রশ্নে রাজাকারের বাচ্চা বলে, আমাদের 24-এর শক্তিকে কালো শক্তি বলে, আমরা নাকি অভিনেতা। তো আমরা এখানে অভিনয় করতে আসছি, আমরা তাদেরকে অভিনয়টা কেমন করে করতে হয় এটা শিখাইতে আসছি। নিজের অবস্থান তুলে ধরতে সুপ্রিম কোর্টের সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিজের নিরাপত্তাহীনতার কথা জানান ফজলুর রহমান। তিনি দাবি করেন ফ্রান্স থেকে জামায়াতপন্থী 2 জন ইউটিউবার তাকে হত্যার হুমকি দিয়েছে। আমি জামাত, শিবির, মুক্তিযুদ্ধ বিরোধী লোকজনের বিরুদ্ধে আমি কথা বলছি, আমি বলবো এতে যদি কোনো ধরনের আমার কথার মধ্যে যদি কারো প্রতি অসম্মান করে থাকি, আঘাত করে থাকি, তারা মনে করে তাহলে তারা এটা পলিটিক্যালি এটা জবাব দিবে, আমি তাদের জবাব দিব। এটার জন্য তো পরস্পরকে হত্যা করার কোনো ব্যাপার নাই। জামাতের একজন ইউটিউবার সে আমাকে বলছে যে ফজলু পাগলাকে জবাই করেই হত্যা করতে হবে। বিএনপির পক্ষ থেকে দেয়া কারণ দর্শানো নোটিশের বিষয়ে ফজলুর রহমান বলেন, দলের দেয়া নোটিশের জবাব দেবেন তিনি। মালিক বলতে পারে ভাই আপনাকে বাসা ভাড়া দিলে আমার বাড়িঘর পুড়িয়ে ফেলবে, ভাঙে, যেটা করতেছে মব। 2 হইল আমি আমার জীবন নিয়ে চিন্তিত যতটা, তার চেয়ে আমার স্ত্রী আজকে দেখেন আপনি বসে আছে, আমার সন্তানরা ওখানে থাকে। সেই ধরনের অপরাধ করতে থাকি যেটা হইলো বেইলেবল সেকশন না, আমাকে তারা জেলখানায় পাঠিয়ে দেয়। তারা আমার বিরুদ্ধে মামলা, আমি কি অপরাধ করছি তারা বলুক, তা তো সেটাও বলে না। গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই গণমাধ্যমে নানা মন্তব্য করে আলোচিত সমালোচিত হন ছাত্রলীগের সাবেক সভাপতি, বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সংস্কার না হলে বিচার ব্যবস্থা পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। রাজধানীর একটি হোটেলে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে জেলা লিগ্যাল এইড কমিটির ভূমিকা শীর্ষক জাতীয় কনফারেন্সে তিনি আরও বলেন, প্রভাবমুক্ত না হলে বিচার বিভাগকে পুরোপুরি স্বাধীন করা যাবে না। প্রতিবছর আদালতে 5 লাখ নতুন মামলা রুজু হয় জানিয়ে অনুষ্ঠানের সভাপতি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, অল্প খরচে বেশি মানুষকে সেবা দিতে লিগ্যাল এইড কার্যকর ভূমিকা রাখতে পারে। আমি 6 মাস আছি, এই 6 মাসের মধ্যে প্রত্যেকটা জেলায় লিগ্যাল এইড অফিস আমরা করে যাব। কোথাও যদি না পাই আমরা গাছের নিচে হলেও করব। The judiciary, as a fully functioning constitutional organ of the state, will continue and indeed must continue to stand shoulder to shoulder with all relevant stakeholders in this journey. বাংলাদেশে তৈরি জীবন রক্ষাকারী সব ওষুধের দাম ঠিক করবে সরকার। এ সংক্রান্ত সরকারের 1993 সালের বিজ্ঞপ্তি বেআইনি ও অবৈধ ঘোষণা করে বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। আগে 739 ধরনের জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করত সরকার, কিন্তু 1993 সালে সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যেখানে 177 ধরনের ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা দেওয়া হয় সরকারকে। 2018 সালে ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। রিটকারী আইনজীবী জানান, বেসরকারি ওষুধ প্রস্তুতকারক মালিক সমিতির হাতে জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা থাকায় সাধারণ মানুষকে বেশি দামে কিনতে হয়। গত 17 আগস্ট নতুন করে জীবন রক্ষাকারী ওষুধের তালিকা করার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করে অন্তর্বর্তী সরকার। ওই তালিকায় যেসব ওষুধের নাম থাকবে সবগুলোর দাম সরকারকেই নির্ধারণ করার নির্দেশ দিয়ে রায় দিল হাইকোর্ট। আজকে রুল অ্যাবসলিউট করে আদালত যে নির্দেশনা দিয়েছেন, প্রথমত হলো ওই সার্কুলারটাকে বেআইনি ঘোষণা করেছেন এবং সাবসিডিয়েন্টলি বলেছেন বর্তমানে সরকার যে জীবন রক্ষাকারী ওষুধের তালিকা করছে সেই তালিকা হওয়ার পরে ওই জীবন রক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণটা সরকার করবে, এইভাবে আদালত নির্দেশনা দিয়েছেন। বিমানের টিকিটের দাম কমাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এখন থেকে টিকিটের উপর দাম, এজেন্সির নাম ও লাইসেন্স নম্বর উল্লেখ করতে হবে। নির্দেশনা না মানলে সেই এজেন্সির লাইসেন্স বাতিল কিংবা মামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, সারা দেশে অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান চলছে। মাহবুব কবির চপলের আরও একটি রিপোর্ট। বাংলাদেশে আলু পটলের মতো দাম বাড়ে বিমান টিকিটের। চাহিদা বাড়লেই শুরু হয় সিন্ডিকেটের দৌরাত্ম্য।
কলকাতা এয়ারপোর্ট থেকে দুবাই এয়ারপোর্টের দূরত্ব ৩৩৮৪ কিলোমিটার আর ঢাকা থেকে দুবাইয়ের দূরত্ব ৩৫৫৭ কিলোমিটার। একই দিনে কলকাতা থেকে দুবাই এয়ার ইন্ডিগোর যাওয়া আসার টিকিটের দাম যেখানে ৪০,৫০৮ টাকা, সেখানে ঢাকা থেকে দুবাইয়ের টিকিটের দাম নেওয়া হচ্ছে ৮৫,৯১৪ টাকা। এভাবে প্রতি বছর প্রায় ১.৫ কোটি যাত্রীর কাছ থেকে হাজার হাজার কোটি টাকা ট্রাভেল এজেন্সিগুলো পাচার করছে বলে জানালেন বিমান উপদেষ্টা। নিবন্ধিত যে ট্রাভেল এজেন্ট আছে সম্ভবত ১,৫০০, অনিবন্ধিত আমাদের জানা মতে প্রায় ২০,০০০-এর উপরে ট্রাভেল এজেন্ট আছে। এই পান দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এরা একটা কৃত্রিম সংকট তৈরি করে সকলে মিলে, যারা এই নৈরাজ্য করার ভিতরে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে এবং এই দরিদ্র জনগোষ্ঠীকে একটা নিদারুণ কষ্ট দিয়েছে। আমরা এটাকে থামাতে চাই। উপদেষ্টা জানান, এখন থেকে টিকিটের উপর মূল্য, এজেন্সির নাম ও লাইসেন্স নম্বর উল্লেখ করতে হবে। বিমানবন্দরে প্রতিদিন বিষয়টি মনিটর করবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্দেশনা না মানলে ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল সহ নেওয়া হবে আইনি ব্যবস্থা। আমরা এয়ারপোর্টে যে বেশ কিছু প্যাসেঞ্জার যারা ওমরায় যাচ্ছেন, যারা মানে বিদেশে কর্ম উদ্দেশ্যে বিদেশে যাচ্ছেন, আমরা যখন দেখি টিকিটের মধ্যে কোনো মূল্য লেখা নেই, আমরা যখন জিজ্ঞেস করি টিকিট কত টাকা দিয়ে কিনেছেন, স্পষ্টভাবে বলতে পারেন না। ফিক্স নাম্বার বলে দিয়েছি যে এক একজন ম্যাজিস্ট্রেট প্রতিদিন এই কয়টা টিকিট নিয়ে 4টা দাগে আমি বলে দিয়েছি আমাদেরকে প্রত্যেক দিন একটা করে রিপোর্ট করার জন্য। টিকিটের মূল্য প্রত্যেকটা টিকিটে যেন লেখা থাকে। এই ট্রাভেল এজেন্টগুলো যাদেরকে আমরা পাবো, এদের প্রত্যেকের ট্যাক্স ফাইল ওপেন করবো। এটা যদি আমার ফ্যামিলির মেম্বারও হয়ে থাকে, এটা যদি আমার কোনো বন্ধু হয়ে থাকে, এটা আমার কোনো পরিচিত জন হয়ে থাকে, এই নৈরাজ্যের সাথে যারা জড়িত তারা কখনো কোনোভাবে রেহাই পাবে না। উপদেষ্টা জানান, শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল দ্রুত চালুর চেষ্টা চলছে, যা বিদেশি অপারেটর পরিচালনা করবে। একটা প্রসেসগত জিনিস। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। ইমিগ্রেশন পুলিশের কাজ। জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে চোখে আঘাতপ্রাপ্ত শত শত আন্দোলনকারীর তথ্য গোপন করে চিকিৎসা দিতে হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে এমন সাক্ষ্য দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের এক চিকিৎসক। আর শহীদ মারুফ হোসেনের বাবা জানান, তার গুলিবিদ্ধ ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাধা দেয় পুলিশ। এমনকি রাইফেলের বার দিয়ে তার ছেলের গুলিবিদ্ধ স্থানে খোঁচানো হয়। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে গত 7 দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন 19 জন। রাজসাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে সোমবার 8ম দিনে সাক্ষ্য দেন আরও 5 জন। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক খায়ের আহমেদ চৌধুরী 6 রোগীর চোখ থেকে বের করা স্প্রিন্টারগুলো আদালতকে দেখান। একই হাসপাতালের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা নীলা জানান, ভর্তি থাকা 864 জন রোগীর মধ্যে 493 জনের এক চোখ নষ্ট হয়েছে। চিরতরে দৃষ্টি হারিয়েছেন 43 জন। চোখ হারা যে আহত ব্যক্তিরা ছিল, যারা অধিকাংশই পিলেট এবং বুলেট বিদ্ধ ছিল, তাদের যে চেহারার বিভৎসতা তার বর্ণনা দিয়েছে। সেইখানে দেখা গেছে 43 জনের সম্ভবত 2 চোখ নষ্ট হয়ে গেছে। অনেকে 2 চোখে খুব সামান্য দেখেন এবং অনেকেরই দৃষ্টিশক্তি হ্রাস পেয়েছে। 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে প্রেজেন্টেশনটা দিয়েছেন তাতে দেখা যায় 1000-এরও বেশি গুলিবিদ্ধ ব্যক্তি চক্ষু চিকিৎসার জন্য তাদের কাছে উপস্থিত হয়েছে। কলেজ শিক্ষার্থী মারুফ হোসেন 19 জুলাই ঢাকার বাড্ডা এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন। তার বাবা মোহাম্মদ ইদ্রিস জবানবন্দিতে জানান, তার ছেলেকে বাড্ডার একটি স্থানীয় হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে আটকে রাখে পুলিশ। তখনও তার ছেলে বেঁচে ছিল। সময়মতো হাসপাতালে নিয়ে যেতে পারলে হয়তো তার ছেলেকে বাঁচানো যেত। চিকিৎসায় বাধাগ্রস্ত শুধু করা হয়নি, থামিয়ে রাইফেলের বাঁট দিয়ে খুঁচিয়ে ক্ষত স্থানটাতে আঘাত করা হয়, দেখা হয় যে সত্যি ক্ষত হয়েছে কিনা, এবং ওইখানে দেরি না হলে তার অনুমান যে ছেলেটা হয়তো বাঁচত। এছাড়া এদিন কুমিল্লায় শহীদ আব্দুর রাজ্জাক রুবেলের মা হোসনে আরা ও লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনে আহত আমেনা আক্তার সাক্ষ্য দেন। হুমায়ুন চিশতি, ATN বাংলা, ঢাকা।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি ও আপত্তিকর দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত শুনানিতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন সহ অন্য নির্বাচন কমিশনাররা। এদিকে সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের 20টি আসনের সীমানা নির্ধারণের শুনানি হয়। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন হল ও ডিপার্টমেন্টে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা। এদিকে একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম ক্যাম্পাস। এই পরিস্থিতিতে আগামীকাল ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের নিয়ে বৈঠক করবে নির্বাচন কমিশন। এদিকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশে মঙ্গলবার শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচারণা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে, ক্যাম্পাস জুড়ে চলছে নানা আলোচনা, সামনে আসছে মেরুকরণ। এর মধ্যেই সোমবার সিনেট ভবনে চলে শেষ দিনের প্রার্থিতা প্রত্যাহারের আবেদন। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে প্রতিপক্ষকে ঘায়েল আর শিক্ষার্থীদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি পদপ্রার্থী বিনিয়ামিন মোল্লা অভিযোগ করেন, নির্বাচন কমিশনের ওপর কিছু দল বা প্যানেল প্রভাব বিস্তার করছে। রিডিং রুমের ভিতরে যে প্রচারণা চালানো হয়েছে, অনেকেই অভিযোগ দিয়েছেন, তারপরেও কিন্তু কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই ছাত্র দলের ভিপি প্রার্থী। তো তাহলে ওই জায়গায় গিয়ে তো হাতটা আটকে যাচ্ছে, বিচার হচ্ছে না। ওই জায়গায় গিয়ে তো আইন কোনো প্রয়োগ হচ্ছে না, তাহলে আমাদের উপরে কেন বারবার আইন প্রয়োগ করা হবে? নির্বাচনকে সামনে রেখে কার্জন হলে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এ সময় জুলাই আন্দোলনের মতো ডাকসু নির্বাচনেও সবাইকে এক কাতারে আসার আহ্বান জানান ভিপি ও জিএস প্রার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অর্জন যেভাবে আছে, একাডেমিক অর্জন অথবা একাডেমিয়ায় সেভাবে আমরা ফোকাস দিতে পারিনি। আমরা ইনশাল্লাহ আমাদের এই ইউনিভার্সিটিকে একটা একাডেমিক ইউনিভার্সিটি বানাবো ইনশাল্লাহ। এই যে অতিরিক্ত ফি নেওয়া এবং এটা একটা বাণিজ্যকরণে পরিণত করা বিশ্ববিদ্যালয়ের এক্সামগুলোকে, এটার ব্যাপারে আমরা সিরিয়াসলি ব্যবস্থা নেব ইনশাল্লাহ। বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, ডাকসু নির্বাচনে বিশৃঙ্খলা তৈরি করতে বিভিন্ন হলে গুপ্ত সংগঠন অপতৎপরতা চালাচ্ছে। আমরা যেভাবে প্রচারণা করতে যাই না কেন, সেটাকে নিয়ে আমরা আশঙ্কা করছি বিভিন্ন গুপ্ত সংগঠনের সদস্যবৃন্দ আমাদেরকে নিয়ে মব করার সম্ভাবনা আছে। এজন্য নির্বাচন কমিশনকে বলছি, অতি দ্রুত কোন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে হলগুলিতে আমরা নির্বাচনী প্রচারণা কার্যক্রম চালাবো সেটা আপনারা প্রকাশ করেন। এদিকে প্রার্থীদের নানা অভিযোগ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন শুধু কমিশনের একার পক্ষে সম্ভব না, সবাইকে সহায়তা করার আহ্বান জানান তিনি। আমরা দেখছি এই পর্যন্ত মেজর কোনো ভায়োলেশন হয়নি। বাই দিস টাইম আমরা রঙিন বিলবোর্ডগুলো সরানোর ব্যবস্থা করেছি। আজকেও বিলবোর্ড সরাচ্ছে। এই পর্যন্ত প্রায় 21 জনের তথ্য আমরা পেয়েছি যারা নমিনেশন পেপার নিয়েছিল ডাকসুতে ইলেকশন করার জন্য, তারা স্বেচ্ছায় প্রত্যাহার করে যাচ্ছে। এদিকে স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা নিয়ম ভঙ্গ করে রোকেয়া হলে অবস্থান করার বিষয়ে ক্ষমা চেয়ে প্রভোস্ট বরাবর চিঠি দিয়েছেন। কেবলমাত্র নির্বাচন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে জাকসু নির্বাচনে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে ভিপি পদে 1 জন সহ মোট 20 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে আগামীকাল আপিল করতে পারবেন বাদ পড়া প্রার্থীরা। 29 আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। অন্যদিকে দ্বিতীয় দিনের মতো চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, রাকসুর মনোনয়নপত্র বিতরণ। নির্বাচন পেছানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বাংলাদেশে পরীক্ষা পাশ করে ডিগ্রি অর্জনের আগ্রহ বাড়লেও জ্ঞানের চর্চা হচ্ছে না বলে অভিযোগ করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী বলেছেন, শিক্ষার্থীরা 10ম শ্রেণী পাশ করছে কিন্তু 6ষ্ঠ শ্রেণীর জ্ঞানই অর্জন করতে পারছে না। তাই শিক্ষা খাতের পুনর্গঠন নয়, রূপান্তর প্রয়োজন বলে মনে করেন তিনি। এ সময় প্রাথমিক শিক্ষার মতো প্রাথমিক স্বাস্থ্যসেবাও মানুষের অধিকার হলেও কোনো সরকারই তা নিশ্চিত করতে পারেনি বলে মন্তব্য করেন চিকিৎসাবিদ ডাক্তার AZM জাহিদ হোসেন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে শিক্ষা ও জনস্বাস্থ্য শীর্ষক এই সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে বক্তারা বলেন, সুস্বাস্থ্য, সুশিক্ষা ও সুশাসনের অভাবে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। হাসপাতালে শয্যা, ল্যাব ও যন্ত্রপাতির পাশাপাশি চিকিৎসক এবং নার্সের ব্যাপক সংকট রোগীদের শহরমুখী হতে বাধ্য করছে জানিয়ে এটি বন্ধে কোনো সরকারি ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন বিশেষজ্ঞরা। অ্যাকাউন্টেবিলিটিটা যদি আমরা এনশিওর করতে পারি আর গভর্নেন্সটার মধ্যে যদি কোনো ইল মোটিভ না থাকে, তাহলে হেলথ এবং এডুকেশন দুটোতেই আমাদের যে পটেনশিয়ালিটি আছে, বাংলাদেশ একটা ভালো অবস্থায় যেতে পারে। ওই শহীদের রক্ত কিন্তু আমাদের কাউকে ছাড়বে না। আর যে মানুষগুলো চোখে থাকে না, পঙ্গু, ওদের বরদোয়ায় আমরা কিন্তু শেষ হয়ে যাব। সত্যিকার অর্থে উই আর নট ডুইং আওয়ার জব, নোবডি ইজ ডুইং আওয়ার জব। অ্যান্ড যারা চেয়ারে বসছেন, স্ট্যান্ডিং এ বসছেন, দে আর নট হোল্ডিং দিস চেয়ার প্রপারলি। অনুষ্ঠানে শিক্ষাবিদ ডক্টর রাশেদা কে চৌধুরী বলেন, প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মাধ্যমিক পর্যায়ের শ্রেণীগুলো বন্ধ করেছে সরকার। আবারও সেই বৈষম্যমূলক বৃত্তি প্রথা চালু করা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, এসব করা হলে শিক্ষা ব্যবস্থা পিছিয়ে পড়বে। কিছু কিছু কাজ তারা করেছেন যেটা আসলে সাধারণ মানুষের কোনো কাজে লাগবে না। 65,566টি প্রাথমিক বিদ্যালয়, 729টিতে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হলো ওই ষষ্ঠ শ্রেণীর থেকে আর কোনো ভর্তি করতে পারবে না। বাংলাদেশের শিখন দারিদ্র, এডুকেশন পভার্টি যেটাকে বলা হয়, সেটা বিশ্বের নিম্নতম দেশগুলোর মধ্যে। 10ম শ্রেণী পাশ করার পরেও তারা যদি ষষ্ঠ শ্রেণীর দক্ষতা অর্জন না করে, কি শিখাচ্ছি আমরা? পুনর্গঠন না, আমরা রূপান্তরটা চাই শিক্ষায় এবং স্বাস্থ্যে। তিনি আরো বলেন, 11টি সংস্কার কমিশন করলেও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করা হয়েছে। শিক্ষা খাতে যে কোনো পরিবর্তনে অংশীজনদের সাথে আলোচনার তাগিদও দেন এই শিক্ষাবিদ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। বিগত ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারেই ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে শিক্ষা ব্যবস্থা উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। মুন্সিগঞ্জে স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজে শিক্ষা ব্যবস্থা উন্নয়নের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সভার প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান জানান, ওভার মার্কিং বাদ দেয় এবছর পাশের হার কমেছে। তিনি বলেন, শিক্ষার্থী তার অর্জিত জ্ঞান ও যোগ্যতার ভিত্তিতেই পরীক্ষার নম্বর পাবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শরীফুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। নওগাঁ শহরের বাইপাস চক পাথুরিয়া এলাকায় মাছের পাইকারি আড়ত চালু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা মৎস্য অফিসার ফেরদৌস আলী, সদর উপজেলা মৎস্য অফিসার ডক্টর বায়োজিৎ আলম, জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম ও নওগাঁ পৌর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মতিয়ার রহমান বেগ বক্তব্য রাখেন। আয়োজকরা জানান, নওগাঁ শহরের পৌর মাছের আড়তের স্থানটি তুলনামূলক ছোট হওয়ায় মাছ চাষিরা মাছের গাড়ি নিয়ে সহজে আসা যাওয়া করতে পারেন না। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশে এখন প্রতি পরিবারের মাসিক গড় আয় 32,685 টাকা। এর মধ্যে নিচের 10% আয় 8,477 টাকা আর উপরের 10% 1,09,390 টাকা। বেসরকারি সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার PPRCর জরিপে এ তথ্য উঠে এসেছে। 2025 সালের মাঝামাঝি সময়ে পারিবারিক পর্যায়ে অর্থনৈতিক গতিশীলতা ও এর প্রবণতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে PPRC। গবেষণা প্রতিষ্ঠানটি আরও জানায়, মধ্য ও নিম্ন আয়ের মানুষের আয়ের চেয়ে ব্যয় বেশি। এ কারণে পরিবার চালাতে হিমশিম ওই দুই শ্রেণী। অনুষ্ঠানে PPRCর নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান জানান, মানুষের চিকিৎসা ব্যয় মেটানো খুবই কঠিন হয়ে পড়েছে। এবারে থাকছে আন্তর্জাতিক সংবাদ।
তিব্বত সীমান্তে চীন ও ভারতের পাল্টাপাল্টি বাঁধ নির্মাণ প্রতিযোগিতা দুদেশের সম্পর্কের চরম অবনতি ঘটাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতে পানি যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে বলেও এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভারতের দাবি, চীনের চলমান মেগা বাঁধ প্রকল্প হলে ভারতে প্রবাহিত নদীর বার্ষিক পানির 1/3 বেশি চীনের নিয়ন্ত্রণে চলে যাবে। এতে শুষ্ক মৌসুমে পানি প্রবাহ 85% পর্যন্ত কমে যাবে। এর ফলে গুয়াহাটির মতো গুরুত্বপূর্ণ শহরগুলো পানি সংকটে পড়বে। তাই সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় দ্রুত নিজস্ব বাঁধ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে দিল্লি। এবারে থাকছে খেলার খবর। দেশের মানুষের ফুটবল উন্মাদনাকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে তারুণ্যের উৎসব উপলক্ষে 64 জেলা নিয়ে আয়োজন করা হচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ। বাফুফে ভবনে টুর্নামেন্টের লোগো উন্মোচন ও ফিক্সচার প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এই টুর্নামেন্টের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করবে বাফুফে। আরও জানাচ্ছেন পরাগারমান। ফুটবল উন্নয়নে এবার আটঘাট বেঁধে নেমেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে দেশের 64 জেলাকে নিয়ে 30 আগস্ট থেকে তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ। 8 অঞ্চলে ভাগ হয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলবে দলগুলো। ম্যাচে সমতা হলেই হবে টাই ব্রেকার। সংবাদ সম্মেলনে ক্রীড়া সচিব জানান, টুর্নামেন্টের উদ্দেশ্য হলো দেশের প্রত্যন্ত অঞ্চলে ফুটবল খেলাকে ছড়িয়ে দেয়া। ফুটবলকে জাগরণের অংশ হিসেবে সেটা করছি, এবং আপনি যেটা বলেছেন যে প্লেয়ারদেরকে তৈরি করার জন্য, ফুটবল দল গঠন করার জন্য ইতিমধ্যেই জেলা প্রশাসকদেরকে এবং জেলা ক্রীড়া সংস্থা আছে ডিএফএ কে আমরা কিছুটা সময় দিয়েছি। তারা ইতিমধ্যে কাজটা শুরু করেছে। ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে ইতিমধ্যেই দেখেছেন যে আমরা 5 কোটি টাকা দিয়েছি, এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটা আমাদের অর্থ বিভাগ থেকে আমাদেরকে বরাদ্দ দেওয়া হয়ে থাকে, সেখান থেকে অর্থ বিভাগ থেকে আমরা 5 কোটি টাকা দিয়েছি। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ও টুর্নামেন্টের চেয়ারম্যান ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপি বলেন, জেলাগুলোকে খেলায় সচল করা এবং প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করাই এই টুর্নামেন্টের লক্ষ্য। প্লেয়ার যদি হান্টিং না করেন, শুধু এখানে আপনি টুর্নামেন্ট ঢাকাতে বসে আমি টুর্নামেন্ট করলাম, তৃণমূল থেকে গ্রাম পর্যায়ে থেকে আমি কোনো প্লেয়ার কালেকশন করলাম না, তাহলে তো প্লেয়ারের চেইন লাইন ক্লিয়ার হলো না, কোনো বাংলাদেশের নিজস্ব কোনো প্লেয়ার তৈরি হলো না। আমরা এখানে টুর্নামেন্ট করব, ক্লাবগুলো ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন করবে, ম্যাক্সিমাম বিদেশ থেকে নিয়ে আসে খেলবো। আমার মনে হয় এটা ফিজিবল না একটা দেশের জন্য। সো আমরা তৃণমূল থেকে আগে শুরু করতে চাই। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী নভেম্বর মাসের 24 অথবা 25 তারিখ তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। হাইকোর্টে 25 অতিরিক্ত বিচারপতি নিয়োগ, কাল শপথ। পুলিশ প্রশাসন ও বিচার বিভাগে ব্যাপক রদবদল, 230 বিচারক ও 52 পুলিশ কর্মকর্তা ও ডিসি বদলি। দেশের পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত। কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলনে প্রধান উপদেষ্টা, রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে 7 দফা প্রস্তাব। লুট হওয়া অস্ত্র উদ্ধারে 50,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু এবং উৎসবমুখর নির্বাচনের আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে খণ্ডিত বক্তব্য প্রচার করার দাবি বিএনপি নেতা ফজলুর রহমানের। মব সন্ত্রাস চালানোর অভিযোগ। বিমানের টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতি বছর হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের। দাম কমাতে কঠোর অবস্থানে সরকার, অবৈধ এজেন্সির বিরুদ্ধে অভিযান।
এবং কাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। রাকসু নির্বাচনে চলছে মনোনয়নপত্র বিতরণ। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।